আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। জেনেভাতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে ফেলেনি। এটি হলো একটা বাস্তবতা। আবার ধরুন, এই বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র যেন যুদ্ধ থেকে বিরত থাকে এবং ইরান যেন একটা যুদ্ধকে এড়িয়ে যেতে পারে, এই পরিস্থিতিটাকে নিশ্চিত করার জন্য। অর্থাৎ এই বৈঠকের একটা উদ্দেশ্য আমরা ধরে নিতে পারি যে কিভাবে যুদ্ধ এড়িয়ে যুক্তরাষ্ট্র এবং ইরান একটা সমঝোতার মধ্যে পৌঁছাতে পারে, সে বিষয়টি নিশ্চিত করার একটি উপায়। পশ্চিমের গণমাধ্যমগুলো থেকে দেয়া তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে অনেক অপশন আছে, অনেকগুলো বিকল্প আছে। আক্রমণ করা না করা, দীর্ঘমেয়াদী যুদ্ধ করা না করা, স্বল্প মেয়াদী যুদ্ধ করা না করা, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা না করা, এরকম অসংখ্য বিকল্পের মধ্য থেকে ডোনাল্ড ট্রাম্প কোনটি বেছে নেবেন সে বিষয়ে একটা সিদ্ধান্ত এই বৈঠকের ফলাফলের উপরে নির্ভর করে। সুতরাং এই যে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বৈঠক শেষ হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করে বসেননি। সুতরাং এই বৈঠকে এমন একটা কিছু আছে বা এমন একটা বিষয় ঐক্যমত হয়েছে, কিংবা আলোচনাটা এমন একটা পরিবেশের দিকে যাচ্ছে যা ডোনাল্ড ট্রাম্পকে তাৎক্ষণিকভাবে যুদ্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখছে। সুতরাং এই বৈঠক যে একেবারে ব্যর্থ হচ্ছে, একটা বিগ জিরো ফলাফল যে দিচ্ছে, তা ঠিক এই মুহূর্তে বলার সময় আসেনি। এটা বলতে হলে আরো অপেক্ষা করতে হবে, আরো পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। তাহলে সুপ্রিয় দর্শক, এই কন্টেন্টে আমরা আলোচনা করব যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো জেনেভাতে, সেই বৈঠক কি বার্তা দিচ্ছে, সে বার্তাগুলো কি ইতিবাচক নাকি নেতিবাচক। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। যদি আমার এই আলোচনা ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবো আপনাদের কাছে। আপনারা লাইক দিন, শেয়ার করুন। বৃহস্পতিবারে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সে বৈঠক হয়েছে 2 দফা। অর্থাৎ সকালে একটা ঘন্টা তিনেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, মাঝখানে একটা বিরতি হয়েছে, বিরতির পর আবারও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইরানের তরফ থেকে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটা লিখিত প্রস্তাব দিয়েছেন, অর্থাৎ একটা চুক্তির খসড়া তিনি জমা দিয়েছেন, যা দেখার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আলাপ আলোচনা থেকে সরিয়ে নিয়ে যায়নি। তারা আবার ফিরে এসেছে এবং দ্বিতীয় দফায় তারা বৈঠক করেছে। তার মানে হলো যে ইরান এমন একটা প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে, যে প্রস্তাব দেখে ডোনাল্ড ট্রাম্প তেলে বেগুনে জ্বলে ওঠেননি এবং কূটনীতির পথ পুরোপুরি বন্ধ করে দেননি। এই যে যুক্তরাষ্ট্র ফিরে এসেছে এবং ইরান যুক্তরাষ্ট্র আবারও আলোচনায় বসেছে, এটিকে এখন অত্যন্ত ইতিবাচক একটা দিক হিসেবে দেখা হচ্ছে যে হ্যাঁ, কূটনীতি এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার একটা পথ ওপেন রইল, খোলা রইল। অর্থাৎ দুই পক্ষের ভিতরে এখনই যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে না। এটি একটা বাস্তবতা। অন্যদিকে আবার আর একটা বাস্তবতা আছে, সেটি হলো যে দুই পক্ষের ভেতরে যে একটা চুক্তি হবেই, এই ব্যাপারে নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? কারণ একটা চুক্তির দ্বারপ্রান্তে বা একটা চুক্তি করার মতো পরিস্থিতিতে আছেন বলে আব্বাস আরাকচি বৈঠক শুরু হওয়ার আগে বলেছিলেন। কিন্তু বৈঠক শুরু হওয়ার পর তিনি বলেছেন যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এবং যেই ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বোসাইদি, তিনি বলেছেন দুই পক্ষের ভিতরে একটা ইতিবাচক অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। অর্থাৎ এই বৈঠকে তাদের কর্মকাণ্ড থেকে, তারা যেসব কাজগুলো করছেন সেগুলো থেকে একটা অনুমান করে নেওয়া যায় যে হ্যাঁ, যুক্তরাষ্ট্র এখনো এই বৈঠকের সঙ্গে লেগে আছে, অর্থাৎ অগ্রগতি আছে, অর্থাৎ একটা সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আশাবাদী, বিবেচনার মধ্যে রেখেছে। একদম যে সমাধান হবে না ইরানের সঙ্গে, এরকম বিষয়টি যুক্তরাষ্ট্র ভাবছে না। যদি ভাবতো তাহলে তো আক্রমণ হয়েই যেত। এটি আমরা অঙ্কের হিসাবে ধরে নেই। সুতরাং একটা অগ্রগতি এখানে আছে। আবার ধরুন, খুব শিগগিরই দুই পক্ষ আবারও আলাপ আলোচনায় বসবে, এমনটা মধ্যস্থতাকারী দেশ ওমান জানাচ্ছে। এমনকি আগামী বৃহস্পতিবারে দুই পক্ষেরই টেকনিক্যাল একটা টিম, মানে কারিগরি একটা টিম, এখানে যেহেতু ইউরেনিয়াম রয়েছে, পরমাণু সমৃদ্ধকরণ রয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ রয়েছে, সো এখানে সায়েন্স, টেকনোলজি, কারিগরি বিষয়গুলো ব্যাপকভাবে ইনভলভ রয়েছে
এবং এসব বিষয়ে খুঁটিনাটি বিচার বিশ্লেষণ দর কষাকষি করার জন্য এই টেকনিক্যাল বৈঠক বা কারিগরি বৈঠক, গুরুত্বপূর্ণ যে বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং এখানেও একটা অগ্রগতি দেখা যাচ্ছে, এই বার্তাও আমরা এই বৈঠক থেকে পাচ্ছি। আরেকটি হলো যে এর আগে যখন পঞ্চম দফা বৈঠক হওয়ার পর ষষ্ঠ দফায় একটা তারিখ পড়েছিল 14ই জুন, তার আগে 13ই জুন ইসরায়েল আক্রমণ করে ফেলেছিল। এবারে কিন্তু এই যে আলাপ আলোচনার তারিখগুলো পড়ছে এবং ওই আগের আক্রমণকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেছিলেন যে তারা কূটনৈতিক বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। এবারে যদিও তারা মুখে বলছে না যে তারা কূটনৈতিক বিশ্বাসঘাতকতার আশঙ্কার মধ্যে আছে কি না, কিন্তু ইরানের রাষ্ট্রপতি বলে রেখেছেন যে তারা সব ধরনের পরিস্থিতির জন্য নিজেদেরকে প্রস্তুত রেখেছেন। এবারে এই তারিখের আগেই ইসরায়েলের তরফ থেকে একটা হামলা হয়ে যেতে পারে কিনা এমন আশঙ্কাটাকে দূরে সরিয়ে রাখা যায়, নাকচ করা যায় কোন যুক্তিতে? যুক্তিটা হলো যে তখন যদিও ইসরায়েল আক্রমণ করেছিল, কিন্তু তার আগে থেকেই ইসরায়েল তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের মাধ্যমে ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা নিজেদের কবজায় নিয়ে যাওয়া বা ধ্বংস করে দেওয়ার মতো একটা পরিবেশ ইরানের ভেতরে তারা তৈরি করে রেখেছিল। এমনকি তারা যে আক্রমণ করেছে, এই আক্রমণে ইরানের ভেতর থেকেও ইসরায়েলের যারা এজেন্ট আছে তারা ব্যাপকভাবে সহযোগিতা করেছে। 8 ঘন্টার জন্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো হয়ে পড়েছিল, তাদের রাডার ব্যবস্থা কাজ করেনি। সুতরাং তখন একটা পরিবেশ ভেতরে ছিল। এরপর আমরা দেখেছি যে ইরান গুপ্তচরদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রবলভাবে। ইরান তার ইন্টারনেট ব্যবস্থার উপরে যথেষ্ট নজরদারি কড়াকড়ি আরোপ করেছে, নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছে এবং তারা রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এনেছে। বলা হচ্ছে চীন থেকেও তারা সমরাস্ত্র সংগ্রহ করেছে, রাশিয়া থেকেও সমরাস্ত্র সংগ্রহ করেছে এবং নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে তারা একটা যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে, যে জন্য যুক্তরাষ্ট্রের চোখের দিকে তাকিয়ে ইরান এখন বলছে যদি তারা আক্রান্ত হয় তাহলে একটা আঞ্চলিক যুদ্ধ তারা শুরু করে দেবেন এবং ইসরায়েলে তারা আক্রমণ করবেন ইরানের তরফ থেকে। আবার তাদের যারা প্রক্সিরা রয়েছে তারাও বলছে, ইঙ্গিত দিচ্ছে যে তারা এবারে যুদ্ধ লেগে গেলে ইরানের পক্ষে দাঁড়াবে। গত 12 দিনের যুদ্ধে যদিও তাদেরকে মাঠে দেখা যায়নি। তাহলে এই পরিস্থিতিতে এই যে প্রস্তুতি, এটি একটি ভয়ঙ্কর তথ্য এবং একটা ভয়ঙ্কর বিষয়। কারণ ইরান ঠিক জানে না যে যুক্তরাষ্ট্র যদি হামলা করে তাহলে সেই হামলার ফলাফলটা কি দাঁড়াবে। যুক্তরাষ্ট্র কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করবে? ইরান কি সরকার পতনের জন্য যেখানে যেখানে হামলা করা দরকার সেখানে হামলা করবে? যুক্তরাষ্ট্র কি ইরানের সরকার পতনের জন্য যেখানে যেখানে হামলা করা দরকার সেখানে হামলা করবে, অর্থাৎ ইরান সরকারের স্থাপনাগুলোকে টার্গেট করবে? কি টার্গেট করবে এ বিষয়ে কিন্তু সুস্পষ্ট তথ্য ইরানের কাছে নেই। ফলে ইরানকে নানা রকম হিসাব নিকাশ করতে হচ্ছে। একই হিসাব নিকাশ যুক্তরাষ্ট্রকেও করতে হচ্ছে যে যদি ইরান পাল্টা আক্রমণ করে তাহলে কি পরিমাণ ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের, এবং আক্রমণের প্রথম ধাপ যদি সফলভাবে ইরান মোকাবেলা করে ফেলতে পারে তাহলে পরবর্তী ধাপে কি পরিস্থিতি ইরান তৈরি করবে সেগুলো অনেক বিচার বিবেচনার বিষয়। এমনিতে গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে নিউজ হয়েছে যে যুক্তরাষ্ট্রের জেনারেল কেইন তিনি বলেছেন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যদি শর্টেজ হয় তাহলে একটা গুরুতর পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য তৈরি করতে পারে, যুক্তরাষ্ট্রের অনেক সেনার ক্ষতি হয়ে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্পকে এটিও বিবেচনায় নিতে হবে, যদিও ডোনাল্ড ট্রাম্প এসব খবরগুলোকে বলছেন যে এগুলো একটা ফেক নিউজ। সুতরাং এই যে ইসরায়েল এবারে চাইলেই যে হুট করে আক্রমণ করে ফেলবে, এখন তো ইরান তো প্রস্তুত আছে। এর আগের বার ইরান তো প্রস্তুত ছিল না। তারা ইরান ভেবেছিল, যেটা আব্বাস আরাকচি বলেছেন, যে তারা আস্থা রেখেছিলেন যে একটা আলাপ আলোচনা চলছে, কূটনীতি চলছে এবং কূটনীতি চলা অবস্থায় আক্রমণ হবে এটি তারা মনে করেননি। তারা কূটনৈতিক বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, কারণ তারা বিশ্বাস করেছিলেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আলাপ আলোচনার মধ্যে রয়েছে, এই মুহূর্তে কোনো রকম আক্রমণ হবে না, এবং এই বিশ্বাস ভঙ্গ হয়েছে। আর এবারে ইরান ধরেই নিয়েছে যে তারা আক্রান্ত হতে পারে এবং আক্রান্ত হলে তারাও পাল্টা আক্রমণ করবে। সুতরাং এখন এক ধরনের ব্যালেন্স এখানে তৈরি হয়ে আছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। এটিও আক্রমণ না করার পিছনে একটা শক্ত কারণ হিসেবে দেখা হচ্ছে বা বিবেচনা করা হচ্ছে। সুতরাং এই যে নির্বিঘ্নে বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং বৈঠক ভণ্ডুল করে দিয়ে আক্রমণের সূচনা হচ্ছে না, এটাও একটা বার্তা দেয় যে এখানে দুই পক্ষ এই যুদ্ধটাকে এড়িয়ে যেতে চাইছে। আবার ধরুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে
2 সপ্তাহের একটা আলটিমেটাম বিভিন্ন জায়গায় দিয়েছেন তিনি। এবং পরে দেখা গেছে যে 2 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু তিনি আর তেমন কোন রকম উচ্চবাচ্য করেননি। আবার ধরুন 12 দিনের যে যুদ্ধ হয়েছিল তার আগেও তিনি বলেছিলেন যে তিনি 2 সপ্তাহ সময় দিচ্ছেন। কিন্তু 2 সপ্তাহ সময়ের আগেই আক্রমণ করে ফেলেছিল ইসরায়েল। এবারে তিনি 10 দিনের সময় দিয়েছিলেন এবং এরপরে তিনি আবার একটু কারেকশন করে বলেছেন 10 থেকে 15 দিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু 10 দিন বসে থাকেননি। তিনি ৩-৪ দিনের মধ্যেই একটা খসড়া তৈরি করে ফেলেছেন। সেই খসড়া নিয়ে বৈঠকে গেছেন এবং এই বৈঠকটি একটা ইতিবাচক ভাইব দিচ্ছে বলেই এখন মধ্যস্থতাকারী ওমান বলছেন। তাহলে আমরা কি শুধুমাত্র এই যে এক পিঠ দেখলাম মুদ্রার, যে একটা সম্ভাবনা যে রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতিটাকে অ্যাভয়েড করে ওখানে শান্তি প্রতিষ্ঠা করার। আবার ধরুন মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে আরব বিশ্বের, তারাও চাইবে না নিশ্চয়ই যে সেখানে একটা যুদ্ধ হোক। কারণ ওখানে তো আরব বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। ইরান যদি তার কথা রাখে তাহলে আক্রান্ত হলে সেসব দেশগুলোতেও আক্রমণ করতে হবে। ফলে একটা ভয়ঙ্কর যুদ্ধ সেখানে শুরু হবে। এই যুদ্ধটা অর্থনৈতিক কারণে হোক, নিরাপত্তার কারণে হোক, ভবিষ্যতের কথা ভেবে হোক, আরব বিশ্বের ইন্টারনাল নিজস্ব পলিটিক্স এর কারণে হোক, আরব বিশ্বের বেশ কিছু দেশ এটি চায় না যে এই যুদ্ধ লাগুক এবং তারা ডোনাল্ড ট্রাম্পকে এক ধরনের চাপে রেখেছে যেন এই যুদ্ধটা না হয়। এগুলো হলো যুদ্ধ এড়িয়ে যাওয়ার যে পদক্ষেপগুলো সেগুলো। আবার ধরুন এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে ফেলতে পারে এমন F-22 যুদ্ধ বিমান ১ ডজন যুক্তরাষ্ট্র ইসরায়েলে মোতায়েন করেছে এবং যুক্তরাষ্ট্র ছাড়া আর কারো কাছে এই ধরনের কোনো যুদ্ধ বিমান নেই এবং এই যুদ্ধ বিমানগুলো শুধুমাত্র ব্যবহার করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে ফেলার জন্য। সুতরাং ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিজেদের আমলে নিচ্ছে না তা নয়, কিন্তু বরং আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টিও তারা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে। আবার ধরুন 12 দিনের এই যে যুদ্ধে ইরানের 3টি পারমাণবিক স্থাপনার একটিতে যুক্তরাষ্ট্র হামলা করেছিল সাবমেরিন ব্যবহার করে। সাবমেরিন থেকে তারা টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং এবারও তারা যেই 2টি রণতরী ইরানের কাছাকাছি নিয়ে আসছে তার সঙ্গে সাবমেরিন রয়েছে বলে জানা যাচ্ছে। সুতরাং ফায়ার পাওয়ার বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোও করছে। আবার ইরানের ভেতরটাও অস্থিতিশীল করার জন্যও যুক্তরাষ্ট্র যে চুপচাপ বসে রয়েছে তা নয়। কারণ হলো যে ইরানের ভেতরে ছাত্রদের একটা বিক্ষোভ চলছে। যে বিক্ষোভে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে স্বৈরাচার বলা হচ্ছে। আবার এই সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিপক্ষে সরকারের পক্ষে যে স্টুডেন্টরা রয়েছে তারাও সেখানে দাঁড়িয়ে যাচ্ছে এবং দুই পক্ষের ভেতরে মারামারি হচ্ছে। সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে বিক্ষোভ তারা করতে পারে, তাদের বিক্ষোভ করার অধিকার রয়েছে, কিন্তু তারা যেন সীমা লঙ্ঘন না করে। ফলে ইরানের ভেতর থেকে চাপ তৈরি করা, ইরানের বাইরে থেকে চাপ তৈরি করা এবং একটা যুদ্ধের জন্য যে পরিমাণ প্রস্তুতি থাকা দরকার যুক্তরাষ্ট্র সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। বলা হচ্ছে যে ইরাক আক্রমণ করার আগে যুক্তরাষ্ট্র যতটুকু প্রস্তুতি নিয়েছিল এবারে সে প্রস্তুতির পরিমাণ তার চেয়ে বেশি। ফলে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ করার একটা প্রস্তুতিও রয়েছে, কিন্তু এত সব কিছুর পরেও যে বিষয়টি উল্লেখযোগ্যভাবে আমাদের নজরে পড়ে সেটি হলো যে এই যে বৈঠক হচ্ছে, বৈঠকের পর এই সময় কিন্তু বাড়ছে। মানে যুদ্ধের হুমকি আছে কিন্তু আলোচনার জন্য সময় বাড়ছে। এখন আলোচনার জন্য সময় বাড়ার এই ঘটনাকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়। একটি হলো যে সময় বাড়িয়ে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই পক্ষই নিজেদের যুদ্ধের প্রস্তুতি আরেকটু বাড়িয়ে তুলতে পারে এবং যতটা সময় যাবে উত্তেজনার প্রশমন ঘটিয়ে সেখানে শান্তি চলে আসতে পারে, এরকম বিষয় রয়েছে। আবার ধরুন কিছু কিছু উত্তেজনাকর বা কিছু কিছু আতঙ্কজনক খবরও রয়েছে। যেমন ধরুন ইসরায়েলে যিনি নিযুক্ত রয়েছেন মার্কিন রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কাজ করছেন না এমন কর্মচারীরা যদি ইসরায়েল ছেড়ে যেতে চান তাহলে তারা ইমিডিয়েট এখনই যেন ইসরায়েল ছেড়ে চলে যান। আবার ধরুন ভারত, চীন, কানাডা তাদের নাগরিকদেরকে ইরান থেকে চলে যাওয়ার জন্য বলে রেখেছে এবং এই সবকিছুই কিন্তু একটা ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ লেগে যেতে পারে। আবার এই বৈঠকের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু একটা আশার বিষয় জেগে ওঠে যে তারা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য অন্তত একটা চেষ্টা করছেন। এখন কোন চেষ্টা, কোন আশঙ্কা জয়লাভ করবে সেটাই দেখার বিষয়, তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।